বিস্ফোরণের পর একের পর এক তথ্য উঠে আসছে। এবার দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমর নবী গাড়িতে উদ্ধার দেহাংশের সঙ্গে ডিএনএ ম্যাচ, আর উমরের মা এবং ভাইয়ের সঙ্গে ডিএনএর 100% মিল পাওয়া গিয়েছে। আরও এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী। সরাসরি চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, আত্মঘাতী জঙ্গি উমর নবী গাড়িতে উদ্ধার দেহাংশের সঙ্গে ডিএনএ ম্যাচ। একেবারেই দেখো, এই সন্দেহটা তদন্তকারীরা করছিলেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ডিএনএ ম্যাচিং করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চূড়ান্ত করে জানানো সম্ভব হচ্ছিল না। কিন্তু এলএনজেপি সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে ডিএনএ ম্যাচিং হয়ে গিয়েছে এবং এই ওমর নবীর মা এবং ভাইয়ের সঙ্গে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেই নমুনার সঙ্গে একেবারে 100% মিলে গিয়েছে ঘাতক গাড়িটি থেকে পাওয়া যে সমস্ত নমুনা রয়েছে সেগুলো। মূলত ঘাতক গাড়ি থেকে দাঁত এবং দাঁতের অংশ, হাড় এবং যে কিছু কাপড়ের অংশ পাওয়া গিয়েছিল সেই তিনটি নমুনার সঙ্গেই কিন্তু মেলানো হয়েছে ডিএনএ স্যাম্পলিং, এবং তাতে 100% মিল পাওয়া গিয়েছে বলে এলএনজেপি সূত্রে আমাদেরকে জানানো হয়েছে। ফলে এখন এটা সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে গেল যে এই আত্মঘাতী হামলার পেছনে এই ওমর নবী রয়েছে, এবং এই ওমর নবী সেদিনের এত বড় বিস্ফোরণ যার জেরে 12 জনের অন্ততপক্ষে মৃত্যু হয়েছে এবং 30 জনের গুরুতরভাবে আহত হয়েছেন, সেই আত্মঘাতী হামলার পেছনে ছিল ওমর নবী। ধন্যবাদ। আর দিল্লি বিস্ফোরণে গোয়েন্দাদের নজরে i-20 গাড়ির গতিবিধি। হরিয়ানার ফরিদাবাদে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সামনেই 13 দিন দাঁড়িয়েছিল এই i-20 গাড়ি। আত্মঘাতী জঙ্গি উমর নবীর গাড়ির পাশেই ছিল আরেক ডাক্তার জঙ্গি মোজাম্মিলের গাড়ি। দিল্লি বিস্ফোরণের কেন্দ্রে এই i-20 গাড়ি। এই গাড়িতেই বোমা নিয়ে লালকেল্লার কাছে পৌঁছে যায় আত্মঘাতী জঙ্গি উমর নবী। তারপর বিস্ফোরণ এবং বহু মানুষের মৃত্যু। গত 29 অক্টোবর থেকে এই গাড়ি উমরের কাছে। এই গাড়ি নিয়েই হরিয়ানা থেকে দিল্লি একাধিক জায়গায় ঘুরেছে উমর। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে উমরের গাড়ি। 29 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত এখানেই দাঁড়িয়েছিল গাড়ি। 13 দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে i-20। উমরের গাড়ির পাশেই আরেক ডাক্তার জঙ্গি মোজাম্মিলের গাড়ি। 10 অক্টোবর দিল্লিতে বিস্ফোরণের দিন সকালে ফরিদাবাদে এই মোজাম্মিলের বাড়ি থেকেই বিপুল পরিমাণে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। সোমবার লালকেল্লার সামনে বিস্ফোরণের আগে এই গাড়ি নিয়ে দিল্লির একাধিক এলাকায় ঘোরাঘুরি করে উমর। দুপুর 2:30 নাগাদ দিল্লির কনট প্লেসে দেখা যায় গাড়িটি। ময়ূর বিহারের সিসি ক্যামেরাতেও উমর নবীর গাড়িকে চিহ্নিত করা গিয়েছে। সবশেষে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টার অপেক্ষা, তারপর সিগন্যালের কাছে গিয়ে বিস্ফোরণ। এই গাড়ির গতিবিধির উপর শুরু থেকেই নজর রেখেছেন গোয়েন্দারা, কারণ 4 হাত বদলে এই গাড়িটি উমরের কাছে পৌঁছয়। i-20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সলমান। তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে। सलमान के नाम पे रजिस्टर्ड थी। अभी जब इसकी पेपर शायद 10 दिन हुए थे इस बात को, इसके डॉक्यूमेंटेशन आगे भेजे थे हमने वो एनओसी वगैरह निकालने के लिए, जब तक ये काम ही हो गया। अच्छा, उन्होंने तो मतलब ये कि सलमान ने कार स्पिनी को बेची, स्पिनी ने जेके मोटर्स को बेची, जेके मोटर्स से आपने खरीदी नहीं सर, कमीशन बेस पे डायरेक्ट कस्टमर को भेज दी सोनू जी ने। जब ये कार बेची गई थी ये सलमान के नाम पर ही रजिस्टर्ड थी? हाँ, सलमान जी के नाम पर। ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে। নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে, সবশেষে উমর নবী। এতবার হাত বদল হলেও গাড়ির মালিকের নাম বদল করেনি নবী। তবে কি গোয়েন্দাদের চোখে ধুলো দিতেই আগের মালিকের নামেই রেখে দেওয়া হয়? উমরের নিজের নামেও একটি গাড়ি রয়েছে, তারও হদিশ পেয়েছে পুলিশ।
লাল রঙের ইকো স্পোর্ট গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে ফরিদাবাদের খান্ডাওয়ালি থেকে। নিউজ 18 বাংলা। দিল্লি বিস্ফোরণে বিদেশি যোগ, তুরস্কে গিয়েছিল দুই জঙ্গি আদিল এবং মোজাম্মেল। নাশকতার টাকা এসেছে তুরস্ক এবং কাতার থেকে। বাংলাদেশে পড়াশোনা করে আসা দুই মহিলা চিকিৎসকও গোয়েন্দাদের নজরে। দিল্লি বিস্ফোরণের শিকড় পৌঁছে গেছে কাশ্মীর পর্যন্ত। গোয়েন্দারা বলছেন এখানেই শেষ নয়, এই নাশকতার ছক কষা হয়েছে বিদেশের মাটিতে বসে। তুরস্কে গিয়েছিল দুই জঙ্গি আদিল আহমেদ রাঠের এবং মুজাম্মিল শাকিল। ফরিদাবাদে মুজাম্মিলের বাড়ি থেকেই বিপুল পরিমাণে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। আর চিকিৎসক আদিলকে পুলিশ গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে। অনন্তনাগে সরকারি হাসপাতালে ডাক্তারি করত আদিল। গোয়েন্দাদের দাবি তুরস্কে গিয়ে জঙ্গি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ হয় আদিল মুজাম্মিলের। এই হ্যান্ডলারই বিদেশে তাদের থাকার ব্যবস্থা করে। বিদেশের মাটিতে বসেই তৈরি হয় দিল্লি হামলার ব্লু প্রিন্ট। এই নাশকতার ফান্ড আসে তুরস্কের ইস্তানবুল এবং কাতারের রাজধানী দোহা থেকে। এরপর এই দুই জঙ্গির সঙ্গে যোগাযোগ হয় দুই মহিলা ডাক্তারের। তারা শ্রীনগর অনন্তনাগের চিকিৎসক, পড়াশোনা করেছে ঢাকা মেডিকেল কলেজে। এই দুই মহিলা ডাক্তারকে খুঁজছেন গোয়েন্দারা। জঙ্গিদের 400-র বেশি ডিজিটাল চ্যাট পুলিশের হাতে এসেছে। মূলত টাকার যোগান এবং নিরাপদ আশ্রয় নিয়ে কথা হয়েছে জঙ্গিদের মধ্যে। দিল্লি হামলার পেছনে কোন কোন প্রতিবেশী দেশের নাম জড়াচ্ছে সেদিকে নজর রাখছেন গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। 370 ধারা প্রত্যাহারের পরও বারবার সন্ত্রাসে বিদ্ধ কাশ্মীর। প্রথমে পেহেলগাঁওয়ে হামলা, এবার দিল্লি বিস্ফোরণের সঙ্গেও সেই কাশ্মীরের যোগ। एक इंसान आया, उसने उसको गोली मार दी। मेरे बच्चे का बच्चा है। 2019-এর 5ই অগস্ট কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে মোদী সরকার। দাবি করে কাশ্মীর এবার শান্ত হবে, মুছে যাবে সন্ত্রাস। এর ঠিক 6 বছরের মাথায় সন্ত্রাস ফেরে কাশ্মীরে। পহেলগাঁওয়ের বৈসারন ভ্যালিতে ধর্ম বেছে বেছে হত্যা করা হয় পর্যটকদের। এবার একেবারে দেশের রাজধানী রক্তাক্ত। দিল্লিতে জঙ্গি হামলা, এই নাশকতার সঙ্গেও উঠে এসেছে কাশ্মীর যোগ। দিল্লিতে হামলার পর যে ফরিদাবাদ মডিউল ঘিরে এখন দেশ জুড়ে চর্চা, সেই মডিউলের সূত্রপাত কাশ্মীর থেকে। গত অক্টোবরে শ্রীনগরের নওগ্রামে জৈশ-ই মোহাম্মদের পোস্টার উদ্ধার হয়। নিরাপত্তা বাহিনীকে হুমকি দেওয়া এই পোস্টার জম্মু কাশ্মীর পুলিশের এসএসপি সন্দীপ চক্রবর্তীর নজরে পড়ে। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে সোপিয়ানের এক মৌলবীর খোঁজ মেলে। জানা যায় জৈশ-ই মোহাম্মদের ষড়যন্ত্রের কথা। সেই সূত্র ধরেই হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং গুজরাটে অভিযান। একের পর এক গ্রেপ্তার, বিপুল পরিমাণে বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার। এরপর কাশ্মীরের পুলওয়ামায় ব্যাপক অভিযানের নামে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার করা হয় জৈশের সদস্য ডাক্তার মুজাম্মিল শাকিলকে। সোমবার দিল্লিতে বিস্ফোরণের পর ফের পুলওয়ামার দিকে নজর যায় গোয়েন্দাদের। কারণ আত্মঘাতী জঙ্গি উমর নবী পুলওয়ামার বাসিন্দা। আল ফালাহার চিকিৎসক মুজাম্মিল শাকিল। হরিয়ানার ফরিদাবাদে তার বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই মুজাম্মিলও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। দিল্লিতে হামলার পর ফের পুলওয়ামায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। 6 জনকে আটক করে, তাদের মধ্যে 3 জনই উমরের আত্মীয়। এখনো পর্যন্ত পুলওয়ামা, সোপিয়ান, অনন্তনাগ, গন্ডেরবাল সহ একাধিক জেলায় তল্লাশি চালিয়েছে পুলিশ। আটকের সংখ্যা 400-রও বেশি। যত সময় যাচ্ছে দিল্লির বিস্ফোরণের সঙ্গে ততই পোক্ত হচ্ছে কাশ্মীরের যোগ। নিউজ 18 বাংলা। আর এখনই বাংলায় এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। রাজ্য জুড়ে এখন শীতের আমেজ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি নিচে রয়েছে পারদ। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, রাজ্য জুড়ে এই মুহূর্তে শীতের আমেজ, হাওয়া অফিস কি বলছে?
একদমই, কলকাতায় যেমন 17.2 ডিগ্রি গতকাল ছিল এবং আজ সেটা আরো একটু সামান্য হলেও নেমেছে এবং 17.1 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। শুধুমাত্র কলকাতা নয়, একেবারে সিউড়ি থেকে বীরভূমের শ্রীনিকেতন, সেখানেও 13-14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, সেখানেও 14-15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে, আর কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে একেবারে শীতের আমেজ। অন্যদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা কমেছে স্বাভাবিকের থেকে, কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি নিচে তাপমাত্রা। অর্থাৎ রাজ্য জুড়ে পশ্চিমী হাওয়ায় একটা শীতের আমেজ, আর এই শীতের আমেজ শনিবার পর্যন্ত এইরকমই তাপমাত্রা থাকবে এবং তারপর রবিবার সামান্য বাড়লে ওই শীতের যে আমেজ, সেই আমেজ কন্টিনিউ করবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কারণ পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে নেই উত্তর পশ্চিম ভারতে, আর সেই কারণে উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া, সেই শীতল হাওয়া আসছে, যাতে রাজধানী দিল্লি থেকে একেবারে ছত্তিশগড় পর্যন্ত শীতের আমেজ অর্থাৎ শৈত্য প্রবাহের পরিস্থিতি রয়েছে। আর সেই যে শীতল হাওয়া, সেই শীতল হাওয়া রাজ্যে আসছে। অন্যদিকে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই, তাই কোনো বাধা নেই। অর্থাৎ শীতের এই আমেজ এখন চলতে থাকবে, এমনটাই জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বিশ্বজিৎ, আগামী 6 থেকে 7 দিন এই শীতের আমেজই থাকছে, তাই তো? 6 থেকে 7 দিন এই শীতের যে আমেজ, অর্থাৎ রাতে এবং সকালে বেশ ভালো শীতের আমেজ এবং দিনের বেলাতেও একটা হালকা শীতের আমেজ। যদিও বেলা বাড়লে কিছুটা শীতের আমেজ কমছে, কিন্তু এই দিনভর, অর্থাৎ যে দিনভর শীতের আমেজ সেটা না থাকলেও সকালে এবং রাতের দিকে যে শীতের আমেজ রয়েছে, সেই শীতের আমেজটা কন্টিনিউ করবে আগামী 6 থেকে 7 দিন। বেশ বেশ, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহর সঙ্গে। রাজ্য জুড়ে যেমনটা বলছিল যে শীতের আমেজ বিশ্বজিৎ, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি নিচেই রয়েছে পারদ। আর যেমনটা বলা হচ্ছিল, আপনাদের বলছিলাম রাজ্য জুড়ে শীতের আমেজ। আর যেমনটা বলছিলাম যে রাজ্য জুড়ে শীতের আমেজ, 3 জেলা থেকে আমাদের 3 প্রতিনিধিরা রয়েছেন। দিগ্বিজয় রয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে, পুরুলিয়া থেকে রয়েছেন ইন্দ্রজিৎ এবং বাঁকুড়া থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি দেবব্রত। আর প্রথমেই দেবব্রতর কাছে একটু জানবো, কারণ দেবব্রত, শীতের আমেজ রাজ্য জুড়ে এই মুহূর্তে, আর বাঁকুড়াতে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সকাল থেকে কি ছবি সেখানকার? একদমই, দেখো সকাল থেকেই কিন্তু শীতের আমেজ ধীরে ধীরে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে লালমাটির জেলা বাঁকুড়া সহ মন্দির নগরী বিষ্ণুপুর। আজ সকাল থেকেই কিন্তু একেবারে 13 ডিগ্রি সেলসিয়াস জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকালে ভারী পোশাকে সাধারণ মানুষ বেরিয়েছে, কেউ বা একটু গরম চায়ের ভারে চুমুক দিয়ে নিজেকে একটু উষ্ণ করে নিতে চাইছে। শহরের ছবিটা যেমন শীত রয়েছে, অন্যদিকে গ্রামাঞ্চলে সকাল থেকেই কিন্তু হালকা কুয়াশা রয়েছে, কুয়াশার ফাঁকেই কিন্তু সূর্য উঁকি মারছে। সব মিলিয়ে লালমাটির জেলা বাঁকুড়া যেমন অন্যান্য বছরে হাড় হিম করা শীত আসে, একেবারে যেমনটা বাঁকুড়ার ছবি আমরা দেখলাম। আর এবার একটুখানি পশ্চিম মেদিনীপুরের দিকেও নজর রাখবো। পশ্চিম মেদিনীপুরে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সকাল থেকে কি ছবি? দিগ্বিজয় রয়েছে, আমাদের জানাবে। দিগ্বিজয়, সকাল থেকে কি ছবি? সকাল থেকেই একটা শীতের অনুভব, অর্থাৎ যে 5-6 দিন দক্ষিণবঙ্গেও যে শীতের আমেজ রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার দেবরাস এবং পিংলা এলাকায়। সকাল থেকেই মানুষজন শীতের পোশাক পরে বেরিয়েছে, চায়ের থেকে আড্ডা। এবং আজকে এই জেলার যে অঞ্চলগুলি বললাম তার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি থাকলেও বেলা বাড়লে কিছুটা তাপমাত্রা বাড়বে। তবে শীতের যে আমেজ সেটা কিন্তু মানুষজন নিতে শুরু করেছে। চায়ের থেকে মর্নিং ওয়ার্কে সবাই শীতের পোশাক পরে বেরিয়েছে। সব মিলিয়ে কিন্তু এই এলাকাগুলিতেও শীতের আমেজ পড়েছে। বেশ, একেবারে। আর এবারে পুরুলিয়ার দিকে একটু নজর রাখি। শীতে কাঁপছে পুরুলিয়া। কয়েকদিন ধরে কিন্তু পারদ 15 ডিগ্রিতে রয়েছে, বেলা বাড়লে চড়ছে পারদ। আজকে সকাল থেকে কেমন ছবি রয়েছে পুরুলিয়ার? ইন্দ্রজিৎ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। ইন্দ্রজিৎ, কেমন ছবি আজ সকাল থেকে পুরুলিয়ায়? দেখো জুনেলা, একেবারে পশ্চিম মেদিনীপুর বা বাঁকুড়াতে ঠিক যেমন ছবি, ঠিক একই রকম ছবি রয়েছে শীতের সকালে পুরুলিয়াতেও। এবং গত কয়েকদিন ধরে 15 ডিগ্রি তাপমাত্রা থাকলেও আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমেছে। এবং
যেভাবে দিনে দিনে তাপমাত্রার পারদ নামছে তাতে শীত বেশ পড়েছে বলা যেতে পারে। সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে। আমরা সকালের দিকে দেখছিলাম রাস্তায় যারা বেরোচ্ছে একেবারে ভারী শীত বস্ত্র পরে বেরোচ্ছে, কেউ কেউ আগুন পুহিয়ে একটু গা গরম করে নিচ্ছে, কেউ চায়ের দোকানে চায়ে চুমুক দিচ্ছে। ফলে শীতের সকালের ছবিটা জেলা জুড়ে একই রকম। অন্যদিকে একটু বেলা বাড়লে তাপমাত্রার খানিকটা পরিবর্তন হচ্ছে, কিন্তু হালকা শীতের আমেজ থাকছে এবং এই শীতের আমেজ আবার বাড়ছে সন্ধ্যের পর থেকে। শীতের আমেজ বাড়ছে। বেশ, একেবারেই ধন্যবাদ ইন্দ্রজিৎ। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল আর এই হাসপাতালে একটি মাত্র ডিজিটাল এক্স রে মেশিন, সেটাই খারাপ। আর অন্যদিকে জলপাইগুড়ি মেডিকেলে আলট্রাসোনোগ্রাফি মেশিনের ইউপিএস বিকল। এতে রোগীদের দুর্ভোগের এক শেষ। সরকারি হাসপাতালে এক্স রে মেশিন বিকল, চরম সমস্যায় রোগীরা। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন একটি হাসপাতালে একমাত্র ডিজিটাল এক্স রে মেশিন, সেটাই খারাপ হয়ে গিয়েছে। এক্স রে মেশিনের চিকিৎসার প্রয়োজন। এখন কি করতে হবে? এখন যাবো ডাক্তারের কাছে, বলি মেশিন খারাপ, তারপরে ডাক্তার স্টেপ নেয়। এক্স রে তো করাতে হবে, তাহলে বাইরে করাতে হবে। বাইরে তো বেশি টাকা। সরকারি হাসপাতাল, ফ্রিতে এক্স রে করা হয়, 15 মিনিটে পাওয়া যায় রিপোর্ট। স্থানীয়দের অভিযোগ, ডিজিটাল এক্স রে মেশিন বিকল হওয়ায় দুর্ভোগ বেড়েছে। বাইরে বেসরকারি ল্যাব থেকে এক্স রে করতে অনেক টাকা লাগে। ওনারা বলছে যে মেশিন সময় ঠিক করতে নাকি 1 সপ্তাহ টাইম লাগবে। আমরা সরকারের মধ্যে করার জন্য আসছি, এখন যদি আমাদের 1 সপ্তাহ টাইম লাগে, আমরা সরকারের মধ্যে কি সুযোগ সুবিধা পাবো? কিছু করার নেই, মেশিন যেহেতু খারাপ হয়েছে, হঠাৎ করে কালকেই খারাপ হয়েছে। এখন আমরা তো কালকে স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেছি, যত তাড়াতাড়ি সম্ভব ওরা রিপেয়ার করার ব্যবস্থা করবে। কারণ এক্সরেটা বন্ধ করলে আমাদের যেমন অসুবিধে, পেশেন্ট পার্টির ভীষণ অসুবিধে। স্বাভাবিকভাবে এটার সব জায়গায় আমরা যোগাযোগ করেছি। জলপাইগুড়ি মেডিকেল, এই হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি মেশিনের ইউপিএস বিকল। জলপাইগুড়ি মেডিকেলে প্রতিদিন প্রায় 100 জনের আলট্রাসোনোগ্রাফি করা হয়। অভিযোগ, সেটাই 31শে অক্টোবর থেকে বন্ধ। তাই রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে 5 কিলোমিটার দূরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, সেখানে আবার কর্মী সংকট। এতে রোগীদের দুর্ভোগের এক শেষ। এখানে বললে মেশিন খারাপ আছে, এখন 10 তলায় পাঠিয়ে দিল। কি করবো এখন? বাচ্চার ইয়ে তো করতেই হবে, হলেও যাইতে হবে। হ্যাঁ, এখানে হলে সুবিধা হতো। এখন এখানে মেশিন খারাপ, তাহলে তো যাইতেই হবে এখানে। এখানে আমাদের যে আলট্রাসোনোগ্রাফির প্রধান দরকার সেটা কিন্তু আমাদের এসএসএইচ বিল্ডিংয়ে। হ্যাঁ, এসএসএইচ বিল্ডিংয়ে মেডিসিন, সার্জারি যেহেতু রয়েছে, সেখানে আমাদের আলট্রাসোনোগ্রাফির প্রয়োজনীয়তাটা বেশি। যেখানে এসএসএইচেই আমরা ওই জন্য বেশিরভাগ যে আলট্রাসোনোগ্রাফি সেটা ওখানে করানোর ব্যবস্থা করছি। ম্যান পাওয়ার আমাদের নিয়ে একটা সমস্যা, এবং ডিস্ট্রিক্ট হসপিটালে ইউপিএসটার একটা অসুবিধা হয়েছে, সেটা আমরা শীঘ্রই সারিয়ে নেব। দুটো জায়গাতে করতে গেলে যে ম্যান পাওয়ার লাগে, সেই ম্যান পাওয়ারের জন্য আমরা সরকারকে বলেছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। কোথাও মাটির রাস্তা, কোথাও আবার এবড়ো খেবড়ো, হাঁটা যায় না। এবার সেই সমস্যায় মিটতে চলেছে। পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার 2 জায়গায় তৈরি হবে 2টি পাকা রাস্তা। এক সময় রাস্তা ছিল পিচের। স্থানীয়দের অভিযোগ, এখন যাতায়াত করা মানেই দুর্ভোগ। এবার এই সমস্যা মিটতে চলেছে। উত্তর 24 পরগনার বসিরহাটে তৈরি হবে পিচের রাস্তা। বুধবার রাস্তার কাজের শিলান্যাস হয়। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। 17, 18, 19 তিনটে ওয়ার্ডের মানুষ প্রতিদিন এই রাস্তাটা ব্যবহার করেন। প্রচুর মানুষের উপকারে আসবে। বসিরহাটের দিঘি রোড 2.5 কিলোমিটার এই রাস্তা তৈরির জন্য প্রায় 8 কোটি 18 লক্ষ টাকা বরাদ্দ করেছে পূর্ত দপ্তর। আমাদের 17, 18, 19 নম্বর ওয়ার্ডের মানুষের লাইফের মেন যে রাস্তা, যার উপর এখানকার জীবনশৈলী নির্ধারিত হয়, সেই রাস্তা নতুন করে তৈরি করার শুভ সূচনা শুরু হলো, কাজ শুরু হবে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা 1 নম্বর ব্লক, এখানকার ভীমপুর এবং
আমদাননগরের বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী। এই এলাকাতে ঢালাই রাস্তা তৈরি হবে, যা গ্রামের প্রথম পাকা রাস্তা। এখান থেকে নদী বাঁধ গিয়ে পাটনাও যেতে পারে। এখান থেকে আমাদের শিশু শিক্ষা কেন্দ্র আছে, সামনে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। এই রাস্তাটা হওয়ার জন্য অনেকখানি উপকৃত। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি গ্রামে পাকা রাস্তা হোক। অবশেষে আদিবাসীদের গ্রামে তৈরি হবে ঢালাই রাস্তা। এর জন্য প্রায় 28 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মানুষের এটা দীর্ঘদিনের দাবি ছিল। এর প্রধানের মাধ্যমে আমরা প্রপোজালটা নিয়েছিলাম। 28,01,882 টাকা বরাদ্দ হয়েছে, প্রায় 1 কিলোমিটার রাস্তা। এবং ডেবরা ব্লকের এই রাস্তা সহ আমাদের টোটাল 5টা রাস্তা স্যাংশন হয়েছে। এই প্রথম এই রাস্তার কাজটি শুরু হলো। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।